এই যে হ্যালো, এক্সকিউজ মি আপু, এই অ্যাড্রেসটা বলতে পারবেন? রিকশা থেকে নেমে আসা একটি ছেলে নদীকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন। তার বান্ধবীদের নিয়ে রাস্তার পাশে গাড়িটা নিয়ে ড্রিঙ্কস করছিল। প্রথমবার বলাতে নদী শুনতে পেল না, কারণ সে ড্রিঙ্কসে উন্মাদ হয়ে আসছিল। তাই আয়ান আবার নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে। এই যে হ্যালো আপু, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন প্লিজ? নদী আয়ানের দিকে ফিরে তাকায়, আর তখনই দেখতে পায় একটা কিউট দেখতে ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই সে ড্রিঙ্কের বোতলটা গাড়ির উপরে রেখে ছেলেটার দিকে এগিয়ে যায় আর বলতে থাকে। কিরে হিরো, কি হয়েছে, কিছু বলবি নাকি? না মানে আসলে আপু, আমি গ্রাম থেকে এসেছি এখানে আমার বড় চাচার বাসায়, কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছি না। আপনি একটু ঠিকানাটা দেখে আমায় বলে দেবেন? এই বলে আয়ান নদীর দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। নদী কাগজটা হাতে নিয়ে দেখলো এটা তো তাদের বাসার ঠিকানা লেখা আছে। তখনই নদী ছেলেটার থুতনিতে হাত রেখে বলতে লাগলো। কিরে খোকা, তুই ঠিক বলছিস তো? এই ঠিকানায় যাবি? হ্যাঁ আপু, আমি একদম ঠিক কথাই বলছি। আমার আব্বু তো আমাকে এই ঠিকানাটাই লিখে দিয়ে বলল ঠিকানা অনুযায়ী পৌঁছে যেতে। নদী ছেলেটাকে ঠিক মতো চিনতে পারলো না, কিন্তু বাসার ঠিকানাটা তাদের বাসায় দেওয়া। তাই তার মনে একটু দুষ্টু বুদ্ধি এঁটে গেল। তখনই সে ছেলেটাকে বলতে লাগলো। তুই তো ভুল করে অন্য রাস্তায় চলে এসেছিস। সেই ঠিকানা তো এই রাস্তায় নয়। তুই যেদিক দিয়ে এসেছিস সেই দিক দিয়ে ফিরে যে 5 কিলো আগেই তুই তোর ঠিকানা ফেলে এসেছিস। কি বলেন আপু, আমি তো আগে আরও 2-3 জনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা তো বলছিল এদিকেই, কিন্তু আপনি বলতেছেন আমি পিছনে ফেলে এসেছি। আরে কানা, তোর কি মনে হচ্ছে আমি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোকে মিথ্যা কথা কেন বলবো, তুই নিজে সেটা বল। তোর সঙ্গে কি আমার পার্সোনাল কোনো শত্রুতা আছে নাকি? না আপু, সেরকমটা হতে যাবে কেন? আপনাকে দেখে তো ভালো মেয়ে বলেই মনে হচ্ছে। আপনার সঙ্গে আমার কেন শত্রুতা থাকতে যাবে? তাহলে লক্ষ্মী ছেলের মতো আমার কথা শুনতো। কি যেটা বলেছি তুই সেটাই কর। তো ঠিকানাতে 5 কিলোমিটার আগে ফেলে এসেছিস। যারা তোকে এইদিকে আসতে বলেছে তারা তোকে ভুল কথা বলেছে। আচ্ছা আপু, ঠিক আছে। আমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বলে আর নদীর হাত থেকে কাগজটা নিয়ে পিছন দিকে ফিরে যেতে লাগলো। তখনই নদীর বান্ধবী নদীকে বলতে লাগলো। আরে দোস্ত, এটা তুই কি করলি? এটাতে তো তোদের বাসার ঠিকানা লেখা ছিল, কিন্তু তুই ছেলেটাকে ওদিকে ফিরে যেতে বললি কেন? দোষ শুন, সব সময় সবকিছু বুঝতে হয় না। আমি কেন ফিরিয়ে দিয়েছি সেটা সময় হলে বুঝতে পারবি। এখন দয়া করে আমাকে প্রশ্ন করিস না। এই বলে নদী আবারও ড্রিঙ্কস করতে শুরু করলো। খোলা রাস্তায়, সেখানে থাকে কিছু বলার মতো কেউ নেই, কারণ তার বাবা শহরের কোটিপতি বিজনেসম্যান 10 জনের মধ্যে একজন। তার যা ভালো লাগবে সে তাই করবে। তার কাজের মধ্যে বাধা দেওয়ার সাহস কারো নেই। সেখানে আড্ডা দিয়ে রাত 8টার দিকে বাসায় ফিরল। ড্রয়িং রুমে এসেই দেখতে পেল আয়ান তাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। নদী ভীষণ অবাক হয়, কারণ সে তো আয়ানকে ভুল ঠিকানা বলে দিয়েছিল। তাহলে এখানে এসে পৌঁছালো কিভাবে? কিন্তু এসব নিয়ে চিন্তা করার মতো সময় তার নেই। এখন রুমে যাবে, ফ্রেশ হবে। তার বাবা বাসায় ফিরে আসার আগেই তাকে সবকিছু ঠিক করে নিতে হবে। তার বাবা যদি বাসায় এসে দেখে সে ড্রিঙ্ক করে বাসায় এসেছে, তাহলে তার বাবা তাকে প্রচণ্ড বকাবকি করবে। এমনকি তার বাবা তার হাত খরচের টাকাটা পর্যন্ত দেয়া বন্ধ করে দিতে পারে। নদী আর কাউকে ভয় না পেলেও সে তার বাবাকে কিন্তু প্রচণ্ড ভয় পায়। তার বাবা ধমক দিয়ে একটা কথা বললে নদীকে আর এই এলাকায় পাওয়া যায় না। তাই নদী তাড়াহুড়ো করে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে, আর আয়ানকে তখন সেখানে বসে থাকতে দেখে বলতে থাকে। এই হাবলা, তোকে ভুল ঠিকানা বলে দিলাম, তারপরেও তুই এই পর্যন্ত চলে এসেছিস কিভাবে? তখনই কিচেন থেকে নদীর আম্মুর গলা ভেসে আসে। তিনি নদীকে উদ্দেশ্য করে বলতে থাকেন। ও আচ্ছা, তাহলে আমি বুঝতে পেরেছি এসব ফাজলামির গোড়া হলি তুই। তা না হলে আমিও ভেবে পাই না এরকম একটা ছেলেকে কে এতটা জার্নি করাতে পারলো। তুই এমন কেন রে? তোর কি জীবনেও মানুষ হবার কোনো ইচ্ছে নেই, নাকি ছেলেটাকে বোকা পেয়েছিস বলে তুই আবার এতটা রাস্তা ঘুরিয়ে আনলি? তো আমি কি করব বলো? বাসার সামনে এসে আমাকে জিজ্ঞেস করছিল ঠিকানা কোথায়, তাই তো আমি বলেছিলাম বাই দ্য ওয়ে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। এই বলে খাবারের টেবিলের দিকে এগিয়ে যায় নদী। আর তখনই আয়ান পিছন থেকে বলতে থাকে। আপু, আমাকে কিন্তু বেশি দূর যেতে হয়নি। আমি মাত্র 4 কিলোমিটার গিয়েছিলাম। তারপরে একজন বলে আমি যেখান থেকে ফিরে এসেছি তার একটু সামনেই ঠিকানা, তাই আবার চলে এসেছি। নদী হাসবে নাকি কান্না করবে সেটাই বুঝতে পারছে না।
নদী 5 কিলোমিটার দূরত্বের একটা ঠিকানা দিয়েছিল, আর সেখান থেকে 4 কিলোমিটার ঘুরে এসে সে বেশি দূরত্বে যায়নি। ইচ্ছে করছে নিজের কপাল নিজেই ঠুকে মরে যায়। এমন অবস্থায় নদী খাবার টেবিলে বসে থাকে। তার আম্মু তাকে খাবার দেয় আর সে খাবার খেয়ে নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে তার আম্মু তাকে বলতে থাকে, নদী, আয়ানকে তুমি তোমার রুমে নিয়ে যাও। ছেলেটা সেই সন্ধ্যা থেকে এসেছে, একা একা বসে আছে, কথা বলার মতো কাউকে পাচ্ছি না। আমি আজ খুবই ব্যস্ত আছি। তো কি হয়েছে? আমি কেন ওকে আমার রুমে নিতে যাব? তুমি জানো না আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না, তাহলে ওকে কেন নিয়ে যাব? আরে বাবা, তুমি তো খুব ভালো করে জানো আমাদের বাসার অন্য সব রুমগুলোতে রিপেয়ারিং করা হচ্ছে। এই মুহূর্তে দুটো রুম খালি আছে, একটা তোমার রুম, একটা আমাদের রুম। আমাদের রুমে তোমার বাবা আর আমি থাকি, সেই রুমে তো ওকে থাকতে দেওয়া যাবে না। তাই যতদিন না পর্যন্ত রুমগুলো রিপেয়ারিং করা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সে তোমার রুমেই থাকবে। এই কথা শুনে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সে সারা রাত ধরে তার বয়ফ্রেন্ডের সাথে গল্পগুজব করে। একজন মানুষ যদি তার রুমে থাকে তাহলে তার খুবই ডিস্টার্ব হবে। তাই তাই সেই প্রচণ্ড বিরক্তি নিয়ে তার আম্মুকে বলতে লাগলো, আচ্ছা, না হয় মানলাম আমাদের বাসায় রিপেয়ারিংয়ের কাজ চলছে, কিন্তু তাই বলে এই মুহূর্তে কেন মেহমানকে বাসায় আনতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই নদীর আম্মু ওদিকে বলতে থাকেন, দেখো, আমাদের বাসায় মেহমান নয় ও, এখন থেকে আমাদের বাসাতেই থাকবে। ও তোমার ছোট চাচার ছেলে। তোমার বাবার সঙ্গে কয়েকদিন আগেই ওর বাবার কথা হয়েছে। গ্রামের একটা কলেজ থেকে ইন্টার পাস করেছে, আর এখন এখানেই তোমার সঙ্গে তোমার ভার্সিটিতে পড়াশোনা করবে। মানে কি, গ্রাম থেকে আসা একটা হাবলা ছেলে আমাদের সঙ্গে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করবে? এটাও মেনে নেওয়া যায়? নদীর এমন কথায় খুবই বিরক্ত হন নদীর আম্মু, আর তিনি নদীকে একটা ধমক দিয়ে বলতে থাকেন, এইসব কী ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি ছেলেটাকে হ্যাবলা কেন বলছো? না হয় ওর জ্ঞান বুদ্ধি একটু কম আর যথেষ্ট শান্ত স্বভাবের, তাই বলে তুমি তাকে হ্যাবলা বলতে পারো না? ওরে বাবা রে বাবা, হাবলা বলতে চাইছি? তোর খুব গায়ে লেগে গেছে? হাবলাকে হাবলা বলবো না তো কি বলবো? দেখো, এখন কিন্তু তুমি একদম বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এসব করা কিন্তু তোমার একদম উচিত হচ্ছে না, আমি তোমায় বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর বাড়াবাড়ি করলাম না, যাচ্ছি আমার রুমে। তবে আমার রুমে কাউকে থাকতে দেব না। এই তোমাকে বলে দিলাম, প্রয়োজন হলে ড্রয়িং রুমে থাকুক। এবারে নদী নিজের রুমে চলে গেল। আয়ান তখনও সেখানে চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। কিছুক্ষণ পরেই নদীর আম্মু আয়ানের জন্য খাবার তৈরি করে নিয়ে ড্রয়িং রুমে আসলো, আর আয়ানের হাতে খাবারের প্লেট তুলে দিয়ে বলতে লাগলো, এই নাও, এটা তোমার জন্য। আমি এসে আপনাদের খুব ঝামেলায় ফেলে দিলাম, তাই না বড় আম্মু? আরে বাবা, তো এভাবে কেন কথা বলছিস? তুই তো আমাদের বাড়ির ছেলে। তোরা গ্রামে থাকিস আর আমরা শহরে থাকি। গ্রামে আমাদের সেরকম যাওয়া আসা হয় না, তাই তোদের সঙ্গে সেরকম কোনো যোগাযোগ থাকে না। এই যে তোমাদের বাসায় থাকার জায়গা নেই, এটা নিয়েই তোমরা ঝামেলা করছো। কিন্তু আমি তো চাই না আমাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আরে বাবা, এসব কিছু নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়েটা এমনিতেই একটু রাগী, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। তুই কদিন এখানে থাক, দেখবি তোর সঙ্গে একদম মিশে যাবে। এই বলে খাবারের প্লেট আয়ানের হাতে তুলে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আরও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তাই সেখানে সেখানে বসে খাবার খেতে লাগলো। এভাবেই চলে গেল আরও ঘন্টাখানেক সময়। রাত 9:30 বাসে ফিরে আসে নদীর আম্মু দরজা খুলে দিলেন। আর তখনই তিনি ড্রয়িং রুমে প্রবেশ করতেই নদীর আম্মুকে বলতে লাগলেন, আয়ন এসে পৌঁছায়নি এখনো? সে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সবাইকে একসঙ্গে রাতের খাবার দিচ্ছি। এই বলে নদীর আম্মু সেখান থেকে চলে গেলেন। আর এদিকে নদীর আব্বু ড্রয়িং রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়, আর তারপর নিজের রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসেন রাতের খাবার খাওয়ার জন্য। ততক্ষণে নদী আর আয়ান দুজন খাবার টেবিলে চলে এসেছে। নদীর বাবা খাবার টেবিলে বসতে বসতে আয়ানকে দেখে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, যাক, অবশেষে আমার বাবাটা চলে এসেছে। তা আসতে তোমার কোনো প্রবলেম হয়নি তো বাবা? না বড় আব্বু, সেরকম কোনো প্রবলেম হয়নি। আসলে তোমাদের বাসা খুঁজে পাচ্ছিলাম না। বাসা খুঁজে পেতে একটু দেরি হয়ে গেল, তাছাড়া অন্য কোনো সমস্যায় পড়তে হয়নি।
আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রেখেছি, কাল নদী ভার্সিটিতে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবে এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলিয়ে দেবে। বাকি যা কিছু করার উনি সব রেডি করে দেবেন। এই কথা শুনে পাশ থেকে নদী একটু অবাক হয়। সে কেন আয়ানকে নিজের সঙ্গে নিয়ে যাবে? দেখতে একদম গাইয়া খ্যাত ভূতের মতো এই ছেলেটাকে সে কেন নিজের সঙ্গে নিয়ে নিজের মান ইজ্জত ধুলায় মিশাতে যাবে? তাই তো সে তার বাবাকে বলতে থাকে, আরে বাবা, তুমি এসব কি বলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই গাইয়া খ্যাত মার্কা ছেলেটাকে কেন আমি আমার সঙ্গে নিতে যাব? আমার বন্ধু মহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে? নদীর এমন কথায় ভীষণভাবে রেগে যান তার বাবা। আর তিনি তখন নদীকে ধমক দিয়ে বলতে থাকেন, তোমাকে ভার্সিটি থেকে পড়াশোনা শেখানো হয় নাকি বেয়াদবি, আমি তো সেটা বুঝতে পারি না। কেন বাবা, আমি আবার কি করলাম? যা সত্য তাই তো বললাম। আমরা শহরের ছেলে মেয়ে, শহরের পরিবেশে বড় হয়েছি, আর এখানকার পরিবেশ সেই অভ্যস্ত। ও তো আমাদের সঙ্গে মানাতে পারবে না। আমিও কিন্তু একটা সময় গ্রাম থেকে এখানে এসেছিলাম। আমি শুরুতেই সব কিছু পারতাম না, আস্তে আস্তে সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি। আর আমার বিশ্বাস আয়ান কিছুদিন থাকলে সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। হ্যাঁ, তোমার বাবা একদম ঠিক কথাই বলেছে। ছেলেটা থাকুক না কিছুদিন এখানে, তারপর দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। বাবার ধমক খেয়ে নদীর তোতা মুখ একদম ভোতা হয়ে গেল। সে আর কোনো কথাই বলল না। খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর নদীর আম্মু আয়ানকে নিয়ে নদীর রুমে আসলো আর তারপরেই বলতে লাগলো, নদী, আয়ানকে দিয়ে গেলাম, তোমার সঙ্গেও ঘুমাবে। এখন আর ওর সঙ্গে দয়া করে খারাপ আচরণ করো না। তোমার বাবা কিন্তু এখন বাসায় আছে, প্রচুর রেগে যাবে বলে দিলাম। এই বলে আয়ানকে রুমে ঢুকিয়ে দিয়ে নদীর আম্মু সেখান থেকে চলে গেল। তখনই নদী বিছানা থেকে উঠে বসে দরজাটা আগে লাগিয়ে দেয়, যাতে রুমের ভিতরে কোনো কথা বাহিরে না যায়। তারপরেই আয়ানের সামনে এসে দাঁড়ায়। আয়ানের শার্টের কলার চেপে ধরে বলতে থাকে, ওই হারামজাদা ফাজিলের বাচ্চা, এখানে কেন এসেছিস? আমাকে জ্বালানোর জন্য? আমি সারা রাত আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। তুই থাকলে আমার এতে সমস্যা হবে। আপু, আমি শুধু একপাশে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ব। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এসব কিছু কখনো বড় আম্মু বড় আব্বুকে বলবো না। ঠিক বলেছিস তো। পরে আবার আমার আর আমার বয়ফ্রেন্ডের কথা শুনে আব্বু আম্মুর কাছে আমার নামে বিচার দিবি না তো? না আপু, তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। আমি এমনটা কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, শুধু তুই বলছিস বলে তোকে ভরসা করে রুমে থাকতে দিচ্ছি। তবে তুই আমার সঙ্গে এক বিছানায় কখনোই ঘুমাতে পারবি না। আমি তোকে কম্বল আর বালিশ দিচ্ছি, সেটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেমনটা করতে বলবে আমি ঠিক তেমনটাই করব। এই তো গুড বয়। এই বলে নদী আলমারি থেকে একটা কম্বল আর বালিশ বের করে আয়ানের হাতে তুলে দিল। আয়ান তখন আর কোনো কথা না বলে সেটা নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নদী অর্ধেক রাত পর্যন্ত তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলল আর তারপরেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নদীর বাবা আয়ানকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, বাবা শোনো, আমি তো তোমাকে বললাম আমি ভার্সিটি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রেখেছি। এখন তুমি শুধু নদীর সঙ্গে যাবে, তারপরে উনি সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দেবেন। আর টাকা পয়সা আমি সব ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বড় আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপুর সঙ্গে চলে যেতে পারবো। অতঃপর নদীর পাপা রুম থেকে বের হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যান। কিছুক্ষণ পরেই নদীর ঘুম থেকে ওঠে আর তখনই তার আম্মু তাকে সবকিছু খুলে বলে। যদিও নদী আয়ানকে নিয়ে যেতে অনেক আপত্তি যদিও নদীর আয়ানকে নিয়ে যেতে অনেক আপত্তি ছিল, কিন্তু তার বাবার কথা সে ফেলতে পারবে না। তাই সে বাধ্য হয়ে আয়ানকে নিজের সঙ্গে নিল আর তারপর দুজনে মিলে গাড়িতে করে ভার্সিটি পর্যন্ত পৌঁছে গেল। নদী ভার্সিটিতে এসে গাড়িটাকে আগে পার্ক করলো, তারপর নিজে নেমে আয়ানকে গাড়ি থেকে নামতে বলল। আয়ান নদীর পিছন পিছন গাড়ি থেকে নেমে আসে। তখনই নদী আয়ানকে বলতে থাকে, আয় আমার সঙ্গে তাড়াতাড়ি আয়, তোকে ক্লাসে পৌঁছে দিয়ে তারপর আমার কাজ আছে। আয়ান তখন কোনো কথা না বলে নদীকে অনুসরণ করতে লাগলো। নদী আয়ানকে নিয়ে একদম প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে আসলো আর তারপরে প্রিন্সিপাল স্যারকে দেখে নদী বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। বাবা নাকি আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল নাকি? হ্যাঁ, বললো গ্রাম থেকে নাকি তোমার একটা চাচাতো ভাই এসেছে, সে নাকি এখন থেকে আমাদের ভার্সিটিতেই পড়াশোনা করবে। হ্যাঁ স্যার, গ্রাম থেকে একটা
হাবলা ক্লান্ত এসেছে, আর তাকেই আমি আপনার কাছে নিয়ে এসেছি। এই বলে নদী আয়ানকে হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করলো। আর তারপর আয়ানকে দেখিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, স্যার, এই যে সেই হাবলাকান্ত, যাকে বাবা গ্রাম থেকে এখানে মানুষ বানানোর জন্য নিয়ে এসেছে, দেখুন চেষ্টা করে পারেন কিনা। এই বলে টিটকারি মার্ক একটা হাসি দিয়ে নদী প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর তখনই প্রিন্সিপাল স্যার আয়ানকে বলতে লাগলো, আচ্ছা, তুমি তাহলে সেই ছেলে যাকে নদীর বাবা আমাদের ভার্সিটিতে ভর্তি করানোর জন্য গ্রাম থেকে নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ স্যার, একদমই তাই। আমি আমাদের গ্রামের কলেজ থেকে ইন্টার পাস করেছি। আমার ইচ্ছে ছিল গ্রামে কিছু একটা করব। কিন্তু বড় আব্বু আর আমার আব্বু দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে শহরের ভার্সিটিতে পড়াশোনা করাবে, তাই এখানে আসা। যাই হোক, সে ভালো কথা। আমি তো তোমার রেজাল্টটা দেখেছি, তুমি তো খুবই ভালো স্টুডেন্ট। তুমি চাইলে শহরের নাম করা যে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারো, এতে তোমার কোনো প্রবলেম হবে না। স্যার, তাহলে কি আমাকে আপনাদের ভার্সিটিতে ভর্তি নিচ্ছেন? হ্যাঁ, একদমই তাই। তোমাকে তো আমি ভর্তি নিয়েছি, এখানে না নেওয়ার কি আছে? তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার সত্যিই জানা নেই। আমি তো ভেবেছিলাম আমাকে আপনাদের ভার্সিটিতে ভর্তি করাবেন না। প্রিন্সিপাল স্যারের এমন কথা শুনে ভীষণ অবাক হন। এত ভালো স্টুডেন্ট, তাকে ভার্সিটিতে ভর্তি না করানোর কি আছে? তাই তিনি আয়ানকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আচ্ছা, তোমার এরকমটা কেন মনে হলো? এর পিছনে কি কোনো যৌক্তিক কারণ আছে? তার কারণ তো অবশ্যই আছে। আমি নাকি দেখতে হ্যাবলাকান্তের মতো। এই যে একটু আগে আপু বলে গেল, আপনি শুনতে পাননি? দেখো, নদীর কথায় তুমি কিছু মনে করো না। নদী একটু ওরকমই স্বভাবের, সঙ্গে হিংসা করে, কারোর সঙ্গে সহজে মিশতে চায় না। আচ্ছা স্যার, বাদ দিন সেসব কথা। আমি কি আজ থেকে ক্লাস করব? হ্যাঁ, একদমই তাই। তোমার বড় আব্বুর সঙ্গেও তো আমার সেই রকম কথা হয়েছে। তুমি আজকে থেকেই ক্লাস করবে। তুমি 1 মিনিট ওয়েট করো, আমি একজনকে ডেকে দিচ্ছি, সে তোমাকে তোমার ক্লাসে পৌঁছে দেবে। এই বলে প্রিন্সিপাল স্যার একজন মধ্যবয়স্ক লোককে ডেকে নিল। আর তারপর আয়ানকে তার বইপত্র বুঝিয়ে দিয়ে ক্লাসে দিয়ে আসতে বলল। ওই লোকটি আয়ানকে তার ক্লাসে পৌঁছে দিল। আয়ান ক্লাসে প্রবেশ করা মাত্রই ক্লাসের সমস্ত স্টুডেন্ট তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এমন যেন ভুল করে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু সেখানে চলে এসেছে। কেউ তো ঠোঁট চেপে চেপে হাসছিল। তখনই ক্লাস টিচার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হচ্ছে এসব? তোমরা জানো ওর পরিচয় কি? ওকে নিয়ে হাসাহাসি করছো? এত বড় সাহস তোমাদের? ক্লাস টিচারের ধমক শুনে মুহূর্তের মধ্যেই পুরো ক্লাস একদম নিস্তব্ধ হয়ে গেল। আয়ান বুঝতে পারলো না কিভাবে কি হচ্ছে। তারপরেও ক্লাস টিচার তাকে নিয়ে জায়গায় বসলো। আর তারপর বলতে লাগলো, দেখো ছেলে, ওদের কথাই কিছু মনে করো না। ওরা শহরে বড় হয়েছে তো, ওরা একটু ওভার স্মার্ট। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করব। আপাতত কোনো কিছু লাগবে না স্যার। এই বলে ক্লাস টিচার আয়ানকে নিয়ে তার জায়গায় বসিয়ে দিয়ে ক্লাস করাতে শুরু করলো। ভার্সিটি ছুটি হলো বিকেল 3টায়। নদী ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আয়ানের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর সেখানেই চলে আসে। আর তখনই নদী চিৎকার দিয়ে বলতে থাকে, ওই হারামজাদা, এতক্ষণে তোর আসার সময় হলো? আমি যদি তোকে ফেলে রেখে চলে যাই, তখন তো আবার বাসাতেও যেতে পারবি না। তখন তো আবার তোর জন্য আমাকে 1000টা কথা শুনতে হবে। সরি আপু, আসলে ক্লাসের কিছু ছেলেরা আমাকে নিয়ে মজা করছিল। তারা আমার গায়ে চিমটি কাটছিল। এই দেখো, একদম চিমটি দিয়ে রক্ত বের করে ফেলেছে। এই বলে আয়ান তার হাত দুটো নদীকে দেখায়। নদী আয়ানের হাত দুটো দেখে প্রচন্ড রকম রেগে গেল। এগুলো মানুষ নাকি অন্য কিছু? একটা ছেলে এরকম হ্যাবলাকান্ত হতেই পারে, কিন্তু তাই বলে তাকে নিয়ে এভাবে মজা নেওয়া, এগুলো কোন ধরনের মানসিকতার পরিচয় হতে পারে? এটাই ভেবে পায় না নদী। সে প্রচন্ড রকম রেগে গিয়ে আয়ানকে বলতে লাগলো, আরে অবলার বাচ্চা, হ্যাবলা মানুষ এতটা হ্যাবলা হতে পারে? এটা তোকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। কে তোকে এই অবস্থা করেছে? আমাকে নিয়ে চলো ওখানে। না আপু, তোমাকে ওখানে যেতে হবে না। ওরা বড্ড ফাজিল। তারপর হয়তো ওরা তোমাকেও মারবে। আয়ানের এমন কথা শুনে নদী আরো বেশি রেগে গেল। আর তাকে জোরে ধমক দিয়ে বলতে লাগলো, ওরে হারামজাদা, আমাকে গিলে খেয়ে ফেলবে। আর কে গিলে খেয়ে ফেলবে?
এইসব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে যেটা বলেছি তুই সেটাই কর। এই ভার্সিটিতে এখনো এমন কোনো ছেলে মানুষ পয়দা হয়নি যে আমার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলতে পারবে। বুঝতে পেরেছিস? চিৎকার দিয়ে এই কথাটা বলায় আয়ান একটু ভয় পেয়ে যায় আর থমকে দাঁড়ায়। তখনই নদী আবার আয়ানকে বলতে থাকে, তুই কি যাবে এখন আমাকে নিয়ে ওখানে, যেখানে ওই ছেলেগুলো তোর এই অবস্থা করেছে? নাকি এখন আমি তোকে আরো 4টা দিব? আপু, তুমি আমাকে মারবা মারো, কিন্তু ওদের কাছে যেও না। ওরা খুবই ফাজিল, আবার তোমাকে না কিছু করে বসে। আয়ানের এমন কথায় নদী আরো বেশি রেগে যায় আর ঠাস করে আয়ানের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, ওরে হারামজাদা, তোকে বললাম না আমার যা হওয়ার হবে। সে সব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই আমাকে ওখানে নিয়ে চল আগে, আমি ওদের শায়েস্তা করব, তারপরে শান্তি। এই বলে আয়ান সেখানে নদীকে নিয়ে যেতে না চাইলেও নদী আয়ানকে জোর করে সেখানে নিয়ে গেল। আর তারপরেই নদী দেখতে পেল সেকেন্ড ইয়ারের কিছু ছেলে পেলে সেখানে দাঁড়িয়ে আছে। নদীকে দেখা মাত্রই তারা নদীকে সালাম দিল আর বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম স্যার। একটু আগে ছেলেটা এখান দিয়ে যাচ্ছিল, ওর সঙ্গে তোরা কি করেছিস? তুই জানিস ওর পরিচয় কি? তাহলে সঙ্গে র্যাগিং করার সাহস পেলি কোথা থেকে? এটা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় নদী। আর তখনই শুভ এবং তার সাথে থাকা সব কয়টা ছেলেকে এলোপাথারি ঘুষি লাথি মারতে থাকে। ছেলেগুলো একদম কাবু হয়ে যায়। আয়ান হাঁ করে তাকিয়ে থাকে। একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি আসতে পারে, আর সে এতগুলো ছেলেকে একসঙ্গে মারপিট করতে পারে, এটা আয়ান এই প্রথমবার দেখলো। নদী সবকটা ছেলেকে ইচ্ছা মতো মেরে তারপর বলতে লাগলো, হারামজাদার বাচ্চা, এ আমার চাচাতো ভাই। এর সঙ্গে আর কোনোদিন যদি উল্টাপাল্টা কিছু করেছিস তাহলে তোদের হাড্ডি আমি গুঁড়ো করে ছেড়ে দেবো বলে দিলাম। এই বলে নদী সবকটাকে শাসিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই পিছন থেকে শুভ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেই জন্যই তোদেরকে এবারের মতো ক্ষমা করে দিলাম। যদি আর কোনোদিন এই ছেলেটার আশেপাশে তোদেরকে দেখেছি তাহলে তোদের এমন অবস্থা করব যেটা তোরা কোনোদিনও কল্পনাও করতে পারবি না। এটা তোদেরকে বলে দিলাম। এই বলে নদী আয়ানের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে গেল। গাড়িতে উঠে বসলো। নদী গাড়ি ড্রাইভ করছে। আয়ান তার পাশে সিটে বসে আছে, কোনো কথা বলছে না। ভয়ে তার গলা একদম শুকিয়ে গেছে। তখনই নদী আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই এইভাবে একদম চুপ করে আছিস কেন? না মানে আসলে আপু, তুমি এই ছেলেগুলোকে কিভাবে মারলে? নদী তখন আরো রেগে গিয়ে আয়ানকে বলতে থাকে, কিভাবে মেরেছি তুই দেখতে পাসনি? এখন তোকে আর কয়টা দিয়ে বুঝিয়ে দেবো নাকি কিভাবে মেরেছিলাম? না আপু, আমাকে আর মেরো না। ওদেরকে যা আমার মেরেছো আমার শিক্ষা হয়ে গেছে। তাহলে চুপচাপ গাড়িতে বসে থাক। সামনে একটা কফি শপ আছে, আমি কফি খাবো। তুই কফি খাস? না আপু, আমি তো কফি খাই না, আমি রং চা খাই। নদী কোনো কথা বলল না। চুপচাপ কফি শপের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করালো। আর তারপর আয়ানকে গাড়ি থেকে নামতে বলল। কোনো কথা না বলেই গাড়ি থেকে নেমে আসে, কারণ সে বুঝতে পারে এখন নদীর সঙ্গে কথা বললে যদি নদী রেগে যায় তাহলে হিতে আরও বিপরীত হতে পারে। আয়ান আর নদী দুজনেই কফি শপের ভিতরে গিয়ে বসলো। আর তখনই নদী দুজনের জন্য দুটো কফি অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তাদের কফি দিয়ে গেল। নদী একটা হাতে নিয়েছে আর অপরটা টেবিলের উপরেই রয়ে গেছে। আয়ান চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তখনই নদী আবারও আয়ানকে ধমক দিয়ে বলতে থাকে, ওই হারামজাদা, কফি ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না নাকি? খাবি কবে? না মানে আসলে আপু, আমি তো তোমাকে বললাম সব কিছু। আমি কফি খাই না, আমি রং চা খাই। ওরে হারামজাদা, তখন তুই গ্রামে ছিলি, এখন শহরে এসেছিস, এখানে রং চা পাওয়া যায় না। এখানে কে কফি খেতে হবে? শুরু কর, অভ্যাস অভ্যাস করে নে। এই বলে নদী কফির অন্য মগটা আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ান তখন কোনো কথা না বলেই নদীর কাছ থেকে সেটা নিয়ে নিল, কারণ সে খুব ভালো করেই জানে নদী প্রচণ্ড পরিমাণে রেগে আছে। এখন তার সঙ্গে কথা বললে এর পরিণাম আরও বেশি খারাপ হতে পারে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আয়ান কফিতে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের কফি খাওয়া হয়ে গেল। তখনই নদী আয়ানকে বলতে লাগলো,
এই শোন, আমি তোকে এখান থেকে একটা রিকশায় উঠিয়ে দেই, বাসার সামনে নামিয়ে দিবে, তারপর তুই রুম পর্যন্ত যেতে পারবি তো? আপু সে না হয় আমি চলে যেতে পারবো, কিন্তু তুমি কোথায় যাবে? তুমি বাসায় যাবে না? দেখ, আমাকে একদম এত প্রশ্ন করবি না। এত প্রশ্ন করা আমার একদম ভালো লাগে না। আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন করেছে, সে কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে দেখা করার জন্য এখানে আসবে। ও আচ্ছা, তাহলে আমিও থাকি না এখানে, না হয় তোমাদের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম আর দুলাভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। একদম বেশি পাকনামি করবি না। তোকে এখানে থাকতে হবে না, তুই চলে যা। আমি তোকে রিকশায় উঠিয়ে দিচ্ছি। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাব, সেখানে তুই থেকে কি করবি? আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, তুমি যেরকমটা বলবে সেরকমটাই হবে। এই বলে নদী আয়ানকে নিয়ে কফি শপ থেকে বের হলো। আর তারপরেই একটা রিক্সা ডেকে নিয়ে আয়ানকে রিক্সায় উঠিয়ে দিল। রিক্সাওয়ালাকে সব কিছু ভেঙে চুরে বলে দিল যেন আয়ানকে বাসার সামনেই নামিয়ে দেয়। তারপর রিক্সাওয়ালা আয়ানকে নিয়ে চলে গেল। আর নদী কফি শপের ভিতরে গিয়ে বসে অপেক্ষা করতে লাগলো তার বয়ফ্রেন্ডের জন্য। বেশ কিছুক্ষণ পর নদীর বয়ফ্রেন্ড সেখানে এসে পৌঁছালো। নদীকে দেখা মাত্র এসে এগিয়ে এসে হাঁক করে বলতে লাগলো, হ্যালো বেবি, কেমন আছো? এই তো বেবি, আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোমার কি অবস্থা? আর আসতে তো দেরি হলো কেন? আরে বেবি, তুমি তো জানোই আমি কদিন ধরে অফিসের কাজে খুবই ব্যস্ত আছি, তাই বাইরে বের হওয়ার হচ্ছে না। কিন্তু তোমাকে দেখার জন্য মনটা বিকেল হয়েছিল, তাই তো কাজ ফেলে তোমাকে দেখতে চলে আসলাম। সত্যি কদিন ধরে তুমি আমার জন্য অনেক বেশি পরিশ্রম করছো, তাই না? কিন্তু দেখো, আমাকে পাওয়ার জন্য তোমাকে এইটুকু করতেই হবে। তুমি যদি প্রতিষ্ঠিত হতে না পারো, তাহলে বাবার সামনে তোমাকে পরিচয় করিয়ে দিব কিভাবে বলো? হ্যাঁ ডিয়ার, সেটা তো আমি খুব ভালো করে জানি, আর সেই জন্যই তো আমি এত পরিশ্রম করছি। তা না হলে কি আমি এত পরিশ্রম করতাম নাকি? আমি তোমায় ভীষণ ভালোবাসি, সারা পৃথিবীর বিনিময়েও আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, এখন কি এখানে দাঁড়িয়ে থেকে কথা বলবে, নাকি গিয়ে বসবে? এখানে না বেবি, আমি দুপুরের খাবার খাইনি, চলো কোনো 5 স্টার রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যেমন বলবে তেমনই হবে। এই বলে নদী আর রুদ্র দুজনে কফি শপ থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। আর তারপরেই নদী গাড়ি চালিয়ে শহরের অন্যতম একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে এনে গাড়ি দাঁড় করালো। দুজনে হাত ধরাধরি করে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। আর তারপরে দুজনের জন্য খাবার অর্ডার করলো। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তখনই রুদ্র হঠাৎ করেই নদীকে বলতে লাগলো, বেবি, তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? কি বলবে বলে ফেলো না। আমি তো তোমারই, আমি তোমার কথায় কিছুই মনে করব না। না মানে বেবি, আসলে আমার একটা জিনিস লাগতো, কিন্তু তোমার কাছে কিভাবে চাইবো সেটাই তো ভেবে পাচ্ছি না, নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আরে ডিয়ার, বললাম তো, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আমার যা কিছু আছে সব কিছু তো তোমারই হবে, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? বলে ফেলো দেখি। কিছুক্ষণ চুপ করে থাকে রুদ্র। আর তারপরে সে নদীকে বলতে থাকে, দেখো, তুমি তো খুব ভালো করেই জানো আমি একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অতটাও ভালো নয় যে তারা আমাকে কোনো বিগ অ্যামাউন্ট দিয়ে সহযোগিতা করবে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। এখন মূল কথা কি সেটাই আমাকে খুলে বলো। আসলে আমি আমার বিজনেস তাড়াতাড়ি সফল হওয়ার জন্য একটা বিগ অ্যামাউন্ট বিনিয়োগ করতে চাইছিলাম। হ্যাঁ, সেটা তো খুবই ভালো কথা। তুমি যত তাড়াতাড়ি বিজনেসে সাকসেসফুল হতে পারবে, আমি তত তাড়াতাড়ি তোমাকে আমার বাবার সঙ্গে পরিচয় করে দিতে পারবো। তখনই আবারও চুপ হয়ে যায় রুদ্র। সে কিছু একটা চিন্তা করে। তারপর আবারও নদীর দিকে তাকিয়ে নদীর হাত দুটো ধরে বলতে থাকে, আসলে বেবি, সমস্যাটা এখানেই। তোমাকে তো বললাম সব কিছু, এখন এত বড় অ্যামাউন্ট আমি কোথায় পাবো বলো তো? এই বলে অনেকক্ষণ চুপ করে থাকে রুদ্র। নদী কিছুটা আন্দাজ করতে পারে আসলে রুদ্র কি মিন করতে চাইছে আর তাকে কি বোঝাতে চাইছে। তখনই নদী রুদ্রকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আনুমানিক কত টাকা লাগতে পারে তোমার? বেশি না বেবি, এই তো 10-15 লাখ হলেই হয়ে যেত। 20-25 লাখ? তাও আবার বেশি না বলছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার জন্য আমি সব করতে পারি। দেখি কি করা যায়। এই বলে দুজনে খাওয়া দাওয়া শেষ করে আরো বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। আর তারপরেই নদী বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে নদী ভাবতে লাগে, এতগুলো টাকা রুদ্রকে সে কোথা থেকে দেবে। তার বাবার কাছে চাইলে নিশ্চয়ই এতগুলো টাকা এমনি এমনি দেবে না। তার বাবা 1000টা কারণ জিজ্ঞাসা করবে। আর যখনই কিনা জানতে পারবে নদী তার বয়ফ্রেন্ডকে এই টাকাগুলো দিতে চাইছে,
তখন তো মোটেই দেবে না এই টাকাগুলো। তাই নদী ভীষণ চিন্তায় পড়ে গেল। কিন্তু বয়ফ্রেন্ডকে সে কথা দিয়ে এসেছে, এখন কি করবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেই নদীর মনে পড়ে গেল তার বেশ কিছু গোল্ড আর ডায়মন্ডের গহনা আছে, যেগুলো সেই ছোটবেলা থেকে তার মা বাবা আর ফ্যামিলির মানুষজন তাকে গিফট করে আসছে। নদী সবকিছুই নিজের কাছে জমা করে রেখেছে, কখনোই কোনো কিছু ব্যবহার বা খরচ কোনোটাই করেনি। নদী মনে মনে ভাবতে লাগলো, এই গহনাগুলো বিক্রি করে এই টাকাগুলো সে রুদ্রকে দেবে। আর বিয়ের সময় তো রুদ্র এবং তার ফ্যামিলি থেকে অনেক গহনা দেওয়া হবেই তাকে, তাহলে আর এত গহনা দিয়ে সে কি করবে? এমনিতেও নদীর গহনার প্রতি সেরকম কোনো আকর্ষণ নেই, সে সবসময় সাদামাটা থাকতেই বেশি পছন্দ করে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল তার মা বাবাকে না জানিয়ে এই গহনাগুলো বিক্রি করে দেবে, আর সেই সব টাকাগুলো রুদ্রর হাতে তুলে দিবে। কিন্তু সব কিছুই থাকবে গোপন। যেমন চিন্তা তেমনই কাজ। পরের দিন শুক্রবার ছিল। পরের দিন শুক্রবার ছিল। নদী সবগুলো গহনা নিজের আলমারি থেকে বের করে ব্যাগে ঢুকিয়ে নিল, আর তারপর সেগুলো নিয়ে জুয়েলার্সের দোকানে চলে গেল। সবগুলো গহনা বিক্রি করে নদী মোটামুটি প্রায় 24 লক্ষ টাকার মতো পেল, যেখানে রুদ্রর 20 থেকে 25 লাখ টাকাই প্রয়োজন ছিল। তখন এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থেকেই নদী রুদ্রকে ফোন দেয়। রুদ্র টাকার কথা শুনে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল। নদীর হাতে এতগুলো টাকা দেখে রুদ্রের চোখ ছলছল করছিল, সে নিজেকে আর সামলে রাখতে পারছিল না। নদীর হাত থেকে টাকাগুলো নিজের হাতে নিয়ে নিল আর বলতে লাগলো, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার সত্যিই জানা নেই। তোমাকে একবার বলতেই তুমি আমার জন্য এতগুলো টাকার ব্যবস্থা করলে। আরে বাবা, এখানে এত করে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার যা কিছু আছে সব কিছু তো তোমারই, আর তোমার যা কিছু হবে সব কিছু তো আমারই হবে, তাই না? হ্যাঁ বেবি, একদমই তাই। এই বলে ছলছল চোখে নদী থেকে টাকাগুলো নিয়ে নিল রৌদ্র, আর তারপরেই নদী থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর থেকেই তাদের সম্পর্কে ঝামেলা হতে শুরু করলো। নদী যখনই রৌদ্রকে ফোন দিত, সে সবসময় নদীকে অজুহাত দেখাতো আর বলতো সে ব্যবসার কাজে ব্যস্ত আছে। নদীকে আগের মতো সময় দিত না, আগের মতো কেয়ার করতো না, আগের মতো ফোনও দিত না, খোঁজ খবরও নিত না। এই বিষয়গুলোতেই নদী ভীষণ আপসেট হয়ে পড়ে, যেখানে কিনা ভার্সিটির সমস্ত ছেলেরা তার পিছনে ঘুরে, আর সেখানে সে একজন নির্দিষ্ট মানুষকে ভালোবাসে, আর সেই মানুষটাই তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না নদী। তাই তো সেই মনে মনে ঠিক করলো আজ রুদ্রর সঙ্গে দেখা করবে, সেটা যেখানেই হোক আর যেভাবেই হোক। রুদ্রের অফিসের ঠিকানা সে জানে না, তাই ভার্সিটি শেষ হওয়ার পর সে ভার্সিটি থেকে সোজা আয়ানকে বাসায় পাঠিয়ে দিয়ে সে রুদ্রের বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল, আর তখনই নদী তাকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। রুদ্র বাসায় আছে, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি, ওকে একটু ডেকে দিবেন প্লিজ। সে তো নিজের রুমে ঘুমাচ্ছে, দাঁড়াও তুমি ড্রয়িং রুমে এসে বসো, আমি তাকে ডেকে দিচ্ছি। এই বলে রৌদ্রের আম্মু ভিতরে গেল। নদী বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে বসলো। মধ্যবিত্ত ফ্যামিলির বাসায় যেরকম হয় আর কি সচরাচর। 5 মিনিট পর রুদ্র সেখানে এসে পৌঁছালো। নদীকে সে তার বাসায় দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হলো আর বলতে লাগলো, আর এসব তুমি কি শুরু করেছো? তুমি সরাসরি আমার বাসায় কেন চলে এসেছো? আর আমার বাসার ঠিকানা তুমি কোথায় পেলে? সেসব কথার উত্তর আমি তোমাকে পরে দিচ্ছি। তার আগে তুমি আমাকে এটা বলো, তুমি এই কয়দিন ধরে আমার সঙ্গে এরকম কেন করছো? আমাকে অ্যাভয়েড কেন করতে চাইছো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে কোনো অ্যাভয়েড করছি না, আমি ব্যবসার কাজে খুবই ব্যস্ত আছি। এখন বাইরে চলো, বাসায় কথা বলা যাবে না, সবাই সন্দেহ করবে। এমন কথায় নদীর মনে সন্দেহ জাগে, যেখানে সে এতগুলো টাকা দিয়ে তাকে ব্যবসা করার জন্য সাহায্য করছে, সেখানে তার ফ্যামিলিতে নদীকে দেখলে কি এমন প্রবলেম হতে পারে। তাই নদী রুদ্রকে বলতে থাকে, মানে তুমি আমাকে কি বোঝাতে চাইছো আর কি বলতে চাইছো? কদিন পরে আমরা দুজন বিয়ে করব, তাহলে এখন যদি আমি তোমার সঙ্গে দেখা করি বা কথা বলি, তাতে কারোর সন্দেহ করার কি আসে যায়? দেখো, এখনও আমি আমার ফ্যামিলিকে তোমার ব্যাপারে কোনো কিছুই জানাইনি। তুমি আমার সঙ্গে বাইরে চলো, তারপর তোমাকে আমি সব কিছু খুলে বলছি। এ বলে নদী সেখান থেকে চলে আসতে না চাইলেও রুদ্র নদীকে জোর করে বাসা থেকে বের করে দিয়ে তার বাসার সামনেই একটা কফি শপে এসে বসে। আর তখনই নদী রুদ্রকে বলতে থাকে, দেখো, তোমার কর্মকাণ্ড ইদানিং আমার ভালো লাগছে না। তুমি কি শুরু করেছো সেটা বলবে আমাকে? দেখো, তুমি অযথাই আমাকে ভুল বোঝো না, আমি কোনো কিছুই শুরু করছি না। আমি শুধুমাত্র তোমার কাছ থেকে কয়েকটা মাস সময় চাইছি, আমাকে একটু ঠিকভাবে সেটেল হতে দাও, তারপর আমি সবাইকে সব কিছু জানিয়ে তোমাকে বাসায় নিয়ে আসবো। সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু তারপরেও আমার কাছে একটা কথা
কিন্তু তারপরও আমার তোমার কাছে একটা কথা জানার আছে। তুমি কেন এইভাবে আমাকে অ্যাভয়েড করছো? আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছো না, দেখো দেখা করতে চাইছো না, আমাকে সময় দিচ্ছ না, এসবের মানে কি? নদীর এরকম জেরার মুখে পড়ে প্রচণ্ড পরিমাণে খেপে যায় রুদ্র। আর সে চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে টাকা দিয়েছো বলে কি আমাকে কিনে নিয়েছো নাকি? তাছাড়া তুমি যে আমাকে টাকা দিয়েছো তার কি প্রমাণ আছে বলো তো? রুদ্রর এমন কথা আর এমন ব্যবহার দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে নদীর। সে কোনো কিছুই ভাবতে পারছে না, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এমন একটা অবস্থা। কিন্তু তবুও সে নিজেকে সামলে নিয়ে রুদ্রকে বলতে লাগলো, রুদ্র, তুমি ঠিক আছো তো? তুমি কেন এসব কথা বলছো? তোমার মাথা দেখছি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তুমি একদিন আমাকে পাগল বানিয়ে রেখে দিয়েছো। তুমি কি আমাকে নিজের চাকর মনে করো নাকি, যে যখন তোমার যেটা মন চাইবে সেটাই করবো আমি? মানে কি এসবের? তুমি ব্যবসা করতে চাইলে ব্যবসার জন্য টাকার প্রয়োজন, সেটা আমি দিতাম। কিন্তু যেদিন থেকে তোমাকে টাকা দিয়েছি সেদিন থেকে তুমি আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করা শুরু করেছো। বেশ করছি, তোমার সঙ্গে আমি আর থাকতে পারছি না। এই সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। সারাক্ষণ শুধু আমাকে প্যারা দাও, এসব কিছু আমি আর নিতে পারবো না। দয়া করে এসব থেকে আমাকে মুক্তি দাও। রুদ্র, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। আমি তোমার সুস্থতার অপেক্ষায় এখান থেকে ফিরে গেলাম। আশা করব তুমি নিজেই সামলে নিয়ে তারপরে নিজেই আমাকে খুঁজে নেবে। এই বলে নদী কফি শপ থেকে বের হয়ে চলে যাচ্ছিল। আর তখনই পিছন থেকে রুদ্র নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। এটা কখনো মনে মনে ভেবো না যে আমি তোমাকে ফেরানোর চেষ্টা করব। তোমার প্রয়োজন আমার জীবনে ফুরিয়ে গেছে। তুমি এখন আর আমার জন্য 4 পয়সার প্রয়োজন নেই। কথাগুলো নদীর কলিজায় একদম সূচের মতো করে বিচ্ছিল। সে ভাবতেই পারছিল না রুদ্র কখনো তাকে এইভাবে কথাগুলো বলতে পারে। যে মানুষটাকে সে অন্ধের মতো বিশ্বাস করেছিল, পাগলের মতো ভালোবেসেছিল, নিজের সমস্ত কিছু তাকে উজাড় করে দিয়েছিল, সে কখনো এমন করবে এমনটা নদী কোনোদিন কল্পনাতেও ভাবেনি। আর আমাদের সঙ্গে তো সবসময় এটাই হয়ে থাকে, যেটা আমরা কখনো চিন্তাও করি না। নদী নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। সে ফিরে আসলো আর রুদ্রের গালে বেশ কয়েকটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এই বেইমানের বংশধর, তুই আমার সঙ্গে বেইমানি করবি? তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করলি কেন? আমার এতগুলো শখের গহনা বিক্রি করে টাকা নিলি কেন? আরে চুপ কর সালি। তুই আমাকে দিয়েছিস তাই নিয়েছি। আমি কি তোর থেকে জোর করে নিয়েছি নাকি? তাছাড়া আমি যে টাকা নিয়েছি তার কোনো প্রমাণ তোর কাছে নেই। তুই তো হাবলা, তাই তোকে বোকা বানিয়ে আমার প্রয়োজন মিটিয়ে নিয়েছি। এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই। নদী নিজেকে আর সামলাতে পারছিল না। ওই মুহূর্তে ওখানেই জ্ঞান হারায়। রুদ্র তাকে ওই অবস্থাতে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। কফি শপের ওয়েটার নদীকে হসপিটালে নিয়ে যায়। আর তারপর তার ট্রিটমেন্ট করিয়ে নদীর বাবার কাছে ফোন দিয়ে তারা এইসব কিছু জানিয়ে দেয়। কারণ তারা নদীকে চিনত এবং তার ফ্যামিলির সম্পর্কে সব কিছুই জানত। প্রায় 3 ঘন্টা পর নদীর জ্ঞান ফিরে আসে। তার বাবা তার পাশে বসে আছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নদী চোখ খুলে তার বাবাকে দেখতে পেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আর তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরে মা, কি হয়েছে? তুই এমন কেন করছিস? কি হয়েছিল তোর? অজ্ঞান হয়ে গেছিস কেন? বাবা, আমি তোমাদেরকে না জানিয়ে বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, যার কারণে আজ আমার এই অবস্থা। প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। দেখ মা, জানি না কি হয়েছে আর তুই কিসের কথা বলছিস। তবে আমি তোকে একটা কথা বলি, তুই যাই কিছু করিস না কেন, তুই আমার সন্তান। আমি জানি তুই কখনো ভুল কিছু করবি না। তোর উপর সম্পূর্ণ ভরসা আমার আছে। কিন্তু নদীর কান্না যেন থামছেই না। সে তখনই তার বাবাকে সবকিছু খুলে বলল। সমস্ত কথা শুনে তার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলল। তিনি কখনো ভাবতেও পারেননি তার মেয়ে এরকম বোকামি একটা কাজ করতে পারে। কিন্তু তারপরেও বাচ্চা মানুষ এরকম করে ফেলেছে, এখন তো আর তাকে কিছু করা যাবে না। তাই তিনি নদীকে বলতে লাগলেন, দেখ মা, যা হওয়ার তা হয়ে গেছে। সেই সব কিছু নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। তুই সুস্থ হ। আমার টাকা পয়সার আলহামদুলিল্লাহ কোনো কমতি নেই। আল্লাহ আমাকে আরও দিবেন, চিন্তা করিস না। এই বলে তিনি নিজের মেয়েকে সান্ত্বনা দিতে থাকেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছুই করার নেই। যা হওয়ার তা হয়ে গেছে। নদী তার বয়ফ্রেন্ডকে টাকা দিয়েছে, তার কোনো প্রমাণও তার কাছে নেই যাতে তারা লিগ্যাল কোনো অ্যাকশন নিতে পারে। তাই নদীর বাবা এইসব বিষয় নিয়ে নদীকে আর কোনো চিন্তা ভাবনা করতে না করেন। কারণ এখন এই অসুস্থ শরীর নিয়ে চিন্তা ভাবনা করলে সেসব কিছু শরীরের জন্য ক্ষতিকর হবে। সেদিন রাতের বেলা নদীকে বাসায় নিয়ে আসা হয়। নদী একা একা বিছানায় শুয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে, মনে মনে কিছু একটা চিন্তা করছে। আয়ান রুমে আসে পড়তে বসার জন্য। নদীকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে আয়ান নদীকে বলতে থাকে,
এই আপু কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে শুয়ে আছো কেন? বড় আব্বু বলল তো সব ঠিক হয়ে যাবে। বড় আব্বু তো বলল সব ঠিক হয়ে যাবে, তারপরও কেন টেনশন করছো তুমি? এই প্রথমবার নদী আয়ানের সঙ্গে একটু ভালোভাবে কথা বলে। সে আয়ানকে নিজের কাছে ডেকে নিল আর তারপর তার পাশে বসতে বলল। তারপরেই সে আয়ানকে বলতে লাগলো, দেখ, বিশ্বাস কর, আমি কখনো এমনটা ভাবিনি আমার সঙ্গে এমন হবে। একজন মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম, নিজের চাইতে অনেক বেশি বিশ্বাস করলাম, আর সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, সেসব কিছু নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন তুমি নিজে সুস্থ হয়ে ওঠো, দেখবে তোমার কাছে আরো ভালো কেউ আসবে। আমি কেন এরকমটা করতে গেলাম? আমি এতটা বোকা কিভাবে হয়ে গেলাম? এতগুলো গহনা বিক্রি করে 24 লাখ টাকা দিলাম। আরে আপু, বললাম তো, এসব চিন্তা বাদ দাও। বড় আব্বু তো তোমাকে বলেছে গহনা বানিয়ে দেবে, তাহলে তুমি কেন এসব কিছু নিয়ে চিন্তা করছো? এসব নিয়ে চিন্তা করে নিজের শরীর আর খারাপ করো না। এখন ঘুমিয়ে পড়ো দেখি। এই বলে আয়ান নদীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে নদী কখন যে ঘুমিয়ে গেল সেটা টের পেল না। নদী ঘুমিয়ে যাওয়ার পর আয়ান প্রতিদিনের মতো সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ করে নদী ঘুম ভেঙে দেখতে পেল আয়ান তার পাশ থেকে উঠে গেছে। নদীর ভালো লাগছিল না, আয়ানের কাছে চলে গেল। আয়ান সোফায় ঘুমিয়েছিল, চিত হয়ে শুয়েছিল। নদী এক মুহূর্ত কোনো কিছু চিন্তা না করেই তার বুকের উপরে শুয়ে পড়ল আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শেষ রাতের দিকে যখন সে অনুভব করতে পারল ভাই কিছু একটা তার বুকের উপরে শুয়ে আছে আর তার গরম নিঃশ্বাস তার মুখে লাগছে, আয়ান চিৎকার দিতে যাবে, তখনই সে চোখ খুলে দেখতে পেল কেউ একজন তার বুকের উপরে শুয়ে আছে, কিন্তু চুল দিয়ে পুরোর মুখ ঢেকে আছে, তাই চেহারাটা বোঝা যাচ্ছে না। আয়ান নিজের হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল আর দেখতে পেল নদী তার বুকের উপর শুয়ে আছে, কিন্তু চুল দিয়ে পুরো মুখ ঢেকে আছে, তাই চেহারাটা বোঝা যাচ্ছে না। আয়ান নিজের হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল আর দেখতে পেল নদী তার বুকের উপর শুয়ে আছে। সে ভীষণ রকম অবাক হয় আর নদীকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করে। এই আপু, আপু কি হলো? তুমি এখানে এসেছো কেন? তুমি না বিছানায় ঘুমিয়েছিলে? এই কথা বলিস না, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। আমার যেখানে ঘুমাতে শান্তি লাগছে সেখানেই ঘুমাচ্ছি, বিছানায় শুয়ে আমি আরাম পাচ্ছিলাম না। আরে আপু, এগুলো তুমি কি বলছো? এত বড় মেয়ে হয়ে আমার বুকের উপর শুয়ে আছে, তোমার লজ্জা করছে না? উফ, চুপ করবি তুই? বললাম তো বিছানায় শুয়ে আমি শান্তি পাচ্ছিলাম না, এখানে আমার শান্তি লাগছে তাই এখানে ঘুমিয়ে পড়েছি। চুপচাপ আমাকে ঘুমাতে দে, কোনো কথা বলিস না, নড়াচড়া করিস না। এই বলে নদী আয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার বুকের উপর আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনিচ্ছা সত্ত্বেও আর নদীকে কোনো কিছুই বলতে পারল না, কারণ সে খুব ভালো করে জানে এমনিতেই নদীর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, আর এখন যদি সে নদীকে কিছু বলে তাহলে নদী রেগে যেতে পারে। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয় সে চুপচাপ থাকলো, কারণ আর যাই কিছু হোক না কেন নদীকে এখন কোনোভাবেই রাগানো যাবে না। তাই আয়ান আর কোনো কথা বলল না, নদীকে সেভাবেই শুয়ে থাকতে দিল আর সেও চুপচাপ শুয়ে রইল। নদীর ঘুম ভাঙল সকাল 11টায়। ভার্সিটির টাইম অলরেডি পার হয়ে গেছে, আজ আর আয়ানের ভার্সিটি যাওয়া হলো না। নদীর ঘুম ভাঙার পর নদী আয়ানের বুকের উপর থেকে নেমে গেল। আয়ানও তখন কোনো কথা না বলেই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তার টেবিলে। নদীর আম্মু তখন ড্রয়িং রুমে বসেছিল। আয়ানকে দেখা মাত্রই তিনি বলতে লাগলেন, কিরে, কি ব্যাপার, এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি আয়ান একটু হ্যাবলা টাইপের। তাই নদীর আম্মু এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আয়ান নদীর আম্মুকে বলতে লাগলো, বড় আম্মু, আসলে আপু আমার বুকের উপর শুয়েছিল, তাকে অনেকবার ডেকেছিলাম আমার বুকের উপর থেকে নেমে যাওয়ার জন্য আর আমাকে ঘুম থেকে উঠে আসতে দেওয়ার জন্য, কিন্তু আপু আমাকে সেটা করতে দেয়নি, তাই লেট হয়ে গেছে। আয়ানের এই কথা শুনে আয়ানের এমন কথা শুনে জিভে কামড় দিলেন নদীর আম্মু। কিছুই বুঝতে পারছেন না, সব কিছু ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও তিনি আয়ানকে কোনো কথা না বলে তার নাস্তা বানিয়ে দিলেন। আয়ান নাস্তা খেয়ে আবারও রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে নদী নিচে আসে, তার আম্মুকে নাস্তা বানিয়ে দিতে বলে। তার আম্মু কোনো কথা না বলেই নদীকে নাস্তা বানিয়ে দিল। নদী নাস্তা খেতে শুরু করলো। তখনই হঠাৎ করে নদীর আম্মু নদীকে বলতে লাগলো, কিরে, রাতে তুই কোথায় ঘুমিয়েছিলি? আয়ান সব কি বলছিল? যা শুনেছো তাই। বিছানায় শুয়ে আমি কোনোভাবেই শান্তিমতো ঘুমাতে পারছিলাম না, প্রচণ্ড মাথা ধরেছিল, তাই আয়নের বুকে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ের কথায় ভীষণ রকম চমকে যান নদীর আম্মু। মেয়েকে কি বলবেন কিছুই বুঝতে পারছেন না।
কিন্তু তারপরেও তিনি মেয়েকে বলতে লাগলেন, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? পাগলের মতো কর্মকাণ্ড করে বেড়াচ্ছিস। আয়ান তো ছোট ভাই হয়, তুই কিভাবে তার বুকে মাথা রেখে ঘুমাতে পারিস? হ্যাঁ তো কি হয়েছে দেখো, একদম আমার সঙ্গে ফালতু কথা বলো না। আমার এসব কিছু একদম ভালো লাগছে না। আমাকে একটু দয়া করে আমার মতো থাকতে দাও তো। এই বলে নদী তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নাস্তা খেয়ে তারপর রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ রুমে বসে থেকে তারপরেই বাসা থেকে বের হয়ে যায় তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে। সারা বিকেল বান্ধবীদের সঙ্গে সময় কাটালো, যদিও এতে তার ফ্যামিলির মানুষের কোনো সমস্যা নেই। তারা সবসময় চায় নদী ভালো থাকুক। সারা বিকেল বান্ধবীদের সঙ্গে সময় কাটালো, যদিও এতে তার ফ্যামিলির মানুষের কোনো সমস্যা নেই। তারা সবসময় চায় নদী ভালো থাকুক, সেটা যেভাবেই হোক। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে, তখন রুমে বসে নিজের পড়া কমপ্লিট করছিল আয়ান। নদী তার পাশে একটা চেয়ার টেনে বসে আর বলতে থাকে, কিরে, তোর পড়াশোনা কেমন চলছে? কোনো হেল্প লাগবে কি? না আপু, আমার সেরকম কোনো হেল্প লাগবে না। আমার তো টিউশন টিচার আছে, উনি আমাকে সব কিছু বুঝিয়ে দেন আর আমি ওনার কাছ থেকেই সব কিছু বুঝে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কখনো তোর পড়াশোনা নিয়ে সেরকম কোনো প্রবলেম হয় তাহলে আমায় বলিস, আমি তোকে সাহায্য করব। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ঝামেলায় পড়লে তোমাকে অবশ্যই জানাবো। এই বলে আয়ান পড়াশোনায় মনোযোগ দিল। নদী তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। একদম মনোযোগ দিয়ে দেখছে আয়ানকে। আয়ানের সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের মতো করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আয়ান হঠাৎ করে নদীর দিকে তাকায়। দেখতে পায় নদী অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আয়ান কিছুটা ইতস্তত বোধ করে আর নদীকে বলতে থাকে, কি ব্যাপার আপু, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোকে দেখছি সত্যি এতদিন তোর দিকে আমি ভালোভাবে তাকাইনি। তুই তো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট আছিস। আয়ান কিছুটা লজ্জা পেয়ে গেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে সে নদীকে বলতে লাগলো, আরে আপু, এসব তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমার মাথা সম্পূর্ণই ঠিক আছে এবং যা বলছি আমি সুস্থ মস্তিষ্কেই বলছি। আপু তুমি এখন এখান থেকে যাও, আমি পড়তে বসেছি। আমার পড়া কমপ্লিট করতে দাও, তা না হলে আবার স্যারের হাতে মাইর খেতে হবে। আমি বললাম তো স্যারের হাতে তোকে কোনো মাইর খেতে হবে না, তারপরও আমি কমপ্লিট করে দিব, কোনো প্রবলেম নেই। বস না, একটু আমার সঙ্গে গল্প কর। নদী নেশার্ত চোখে তাকায় আয়ানের দিকে। আয়ান কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। তখনই নদী চেয়ার থেকে উঠে এসে আয়ানের কাঁধে হাত রাখে আর বলতে থাকে, আচ্ছা আমি বুঝতে পারছি না তোর মাঝে কি এমন আছে, তোর দিকে আমার কেমন যেন একটা ফিলিংস কাজ করে। নদীর এমন কথায় আয়ান উঠে দাঁড়ায় আর একটু সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নদী তাকে সরে যেতে দেয় না, আরও কাছে টেনে নেয় আর বলতে থাকে, দেখ আমি সত্যি বলছি, এতদিন আমি তোর দিকে ভালোভাবে তাকাইনি, তাই হয়তো আমি কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু আজ এই 2-3 দিন ধরে যখন থেকে তোর দিকে আমি তাকাচ্ছি, কেন জানি বারবার তোর প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। কেন বলতো? আমি কিছু জানি না, প্লিজ আপু তুমি আমাকে ছেড়ে দাও, এখান থেকে যেতে দাও। এই বলে আয়ান নিজেকে নদীর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে, নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আয়ান যতই নড়াচড়া করে, নদী ততই তাকে আরো নিজের কাছে টেনে নেয়। এক পর্যায়ে নদী আয়ানকে নিজের এতটাই কাছে টেনে নেয় যে আয়ান নদীর হার্টবিট শুনতে পাচ্ছিল। আয়ান নদীকে তখন ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয় আর বলতে থাকে, আরে আপু, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি করছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোর কোনো সমস্যা আছে নাকি? তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস। তোকে কে বলেছে এত কিউট হতে? তোর কিউটনেস আমাকে তোর দিকে বারবার আকর্ষণ করে, আমি কি করব বল? গেস্ট রুমে রিপেয়ারিংয়ের কাজ হয়ে গেছে। আমি হয়তো কালকের মধ্যে গেস্ট রুমে চলে যাব, তাহলে আর তোমার সামনে আমাকে তেমন একটা পড়তে হবে না। কিন্তু ভুলে যাস না, তারপরেও কিন্তু তোকে এই বাড়িতেই থাকতে হবে আর আমার সামনে বারবার তোকে আসতেই হবে। চাইলেও তুই নিজেকে আমার থেকে অতটাও গুটিয়ে রাখতে পারবি না যতটা তুই বলছিস। পারবো কিনা জানি না, তবে চেষ্টা তো করতে পারি। এই বলে আয়ান রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। নদী বেশ কিছুক্ষণ রুমে বসে রইল, তার কোনো কিছুই ভালো লাগছিল না, তাই বাধ্য হয়ে সে নিজেও ছাদে চলে আসলো। আয়ান ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। রাত তখন 10টা। নদী পিছন থেকে আয়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ করে এভাবে কারো জড়িয়ে ধরায় ভীষণ রকম চমকে যায় আয়ান।
সে চিৎকার দিয়ে উঠছিল, তখনই নদী তার মুখ চেপে ধরে আর বলতে থাকে, ওই হারামজাদা, কোনটা মানুষের স্পর্শ আর কোনটা ভূত প্রেতের স্পর্শ সেটা বুঝতে পারিস না? আরে আপু তুমি এখানে? তোতলাতে তোতলাতে এটা বলে আয়ান। আর তখনই নদী আয়ানকে বলতে থাকে, আরে কাম অন ডিয়ার, তুই এভাবে তোতলাচ্ছিস কেন? তোর আবার কি এমন হলো? আরে আপু তুমি বাসার ভিতরে এমন করছিলে বলে আমি এখানে চলে এসেছি, আবার তুমি এখানে চলে এসেছো এসব ফাইজলামো করার জন্য? আচ্ছা, আমি তো তোর সঙ্গে ফাজলামো করছি, বাসায় তো তুই ছাড়া অন্য কেউ নেই আমি যার সঙ্গে ফাজলামি করতে পারি। আপু প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু আমার মতো একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাইছি প্লিজ। হাত জোর করে নদীর দিকে তাকিয়ে কাকতি সুরে বলে আয়ান। কিন্তু নদী সেসব কথা শোনার মতো মেয়ে নয়। সে যখন যেটা জেদ করে বসে, তখন সেটা করেই ছাড়বে, এরকমই মানসিকতা তার। তাই সে আয়ানকে বলতে থাকে, দেখ, আমার সঙ্গে এত কাকুতি মিনতি করে লাভ নেই, কারণ আমি যখন যেটা করব বলে তখন সেটাই করে ছাড়ি, বুঝতে পেরেছিস? প্লিজ আপু তুমি আমার সঙ্গে এরকমটা করো না, আমাকে একটু আমার মতো একা থাকতে দাও, আমি একটু আমার মতো একা থাকতে চাই, তুমি সেটা কেন বুঝতে পারছো না? তুই একা থাকতে চাস আর আর আমি তোর আদর পেতে চাই। নদীর এমন কথায় আগাগোড়া বুঝতে পারে না আয়ান, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তেই নদী পিছন থেকে আয়ানের হাত টেনে ধরে আর একটা হ্যাচকা টান দিয়ে আয়ানকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আয়ানের বক্ষদেশ আর নদীর বক্ষদেশ একদম লেগে আছে। অপরদিকে আয়ানের ঠোঁট দুটো নদীর ঠোঁটের একদম কাছাকাছি। নদী এই সুযোগটাকে আর মিস করলো না। আয়ানের মাথাটাকে নিজের দিকে চেপে ধরে তার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2 মিনিট গভীরভাবে আয়ানের ঠোঁটে চুমু খেলো নদী। আর তারপরে সে আয়ানকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সেই সাথ, তোর ঠোঁট দুটো তো সেই মিষ্টি। আয়ান লজ্জায় লাল হইয়া যায়। নদী এরকম কিছু একটা করবে সেটা কখনো কল্পনাতেও চিন্তা করেনি। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তখনই নদী আবারও তাকে বলতে লাগলো, কিরে, কি হলো? তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, রেসপন্স করছিস না কেন? আপু তুমি এসব কি শুরু করেছো? কি শুরু করেছি মানে কি? কি করছি তুই দেখতে পাচ্ছিস না? তুমি এভাবে আমার ঠোঁটে চুমু খেলে কেন? তোর এই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য দিলাম। সত্যি বলছি, তোর ঠোঁটগুলো কিন্তু সেই মিষ্টি। কোনো সিগারেট খাসটি, তাই না? সিগারেট কেন খেতে যাব? সিগারেট গন্ধ লাগে, আমি এসব কিছু সহ্য করতে পারি না। একদম ঠিক কাজ করেছিস তুই। সিগারেটের গন্ধ আমার একদমই সহ্য হয় না। ঠোঁটগুলো যত্ন করে আমার জন্য রেখে দিয়েছিস, তাই না? তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আরে আপু তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কী সব পাগলের মতো কথাবার্তা বলছো? আমার ঠোঁট আমি তোমার জন্য কেন রাখতে যাব? সব ছেলেরা তো তাদের ভালোবাসা তার বউয়ের জন্য জমিয়ে রাখে, আর আমিও তো তোর বউ হব। তুই তো আমার জন্য এসব কিছু রাখতেই পারিস, তাই না? আপু তুমি সত্যি পাগল হয়ে গেছো, তুমি আমার বোন হও, তুমি আমার বউ হতে যাবে কেন? এই বলে আয়ান নদীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে গেল। তার এসব কিছু আর ভালো লাগছে না। কয়েকদিন ধরে নদী একটু বেশি পাগলামি করা শুরু করে দিয়েছে। আয়ান ড্রয়িং রুমে এসে বসে আছে, টিভি দেখতেছে। তখনই নদীর আম্মু আয়ানের পাশে এসে বসে আর তারপরে আয়ান নদীর আম্মুকে বলতে থাকে, বড় আম্মু, গেস্ট রুমে রিপেয়ারিংয়ের কাজ তো হয়ে গেছে, আমি ভাবছি কাল থেকে গেস্ট রুমে চলে আসবো। কেন রে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? রুমটা সবেমাত্র রিপেয়ারিংয়ের কাজ শেষ করা হয়েছে, কিন্তু ফার্নিচার নিতে হবে। ওই রুমের জন্য পুরনো ফার্নিচারগুলো তো আর তোকে ব্যবহার করতে দিতে পারি না। তারপরেই তোকে ওই রুমে শিফট করে দেওয়া হবে। আমার এসবের কোনো প্রয়োজন হবে না, যা আছে তা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। আমার জন্য একটা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই তোমরা আমার পিছনে অনেক টাকা খরচ করছো। তখনই সিঁড়ি দিয়ে নিচে নামে নদী আর আয়ানের এসব কথা শুনতে শুনতে বলতে থাকে, তোর জন্য খরচ করব না তো কার জন্য খরচ করব? এবারের যা কিছু আছে সব কিছু তো শুধু তোরই থাকবে। তাহলে এখন যদি তোর পেছনে খরচ না করি তবে চলবে কি করে? এই বলে ড্রয়িং রুমে এসে বসে নদী। আর তখনই নদীর বাবা বাসায় চলে আসে। তার বাবা ও ফ্যামিলির সবাইকে ড্রয়িং রুমে দেখে তিনিও সেখানে বসে গেলেন। তখনই নদী তার বাবার পাশে গিয়ে বসলো, তার বাবার কাঁধে মাথা রেখে বলতে লাগলো, দেখো বাবা, আমি জানি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু তারপরও আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। তুমি কি আমার আবদার রাখবে? আরে মা, এভাবে কেন বলছিস? তুই আমার একমাত্র মেয়ে, তুই আমাকে কেন কিছু করতে বললে আমি সেটা করব না? এমনটা কখনো হতে পারে নাকি? বল না কি হয়েছে? বাবা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি আর তাকে বিয়ে করতে চাই।
এই কথা শুনে নদীর মা বাবা দুজনেই চমকে যায়, কারণ এই তো কদিন আগে একটা ছেলের সঙ্গে নদীর সম্পর্ক ছিল, আর তারপর যা হলো তা তো আপনারা ভিডিওতে দেখেছেন। এখন আবার নদী এই কয়েকদিনের মধ্যেই বলছে সে অন্য একজনকে ভালোবেসে ফেলেছে। এটা কি আদৌ সম্ভব হতে পারে? তাই তো নদীর বাবা নদীকে বলতে থাকে। মা তুই কি বলছিস? আমি বুঝতে পারছি না, একটু খুলে বলবি কি? তখনই নদী তার বাবাকে আয়ানের কথা বলতে থাকে যে সে আয়ানকে ভালোবেসে ফেলেছে। এই কথা শুনে তো নদীর বাবা মা দুজনেই ভীষণ রকম চমকে যায় আর অবাকও হয়। বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন নদীর বাবা, আর তারপরে নদীর বাবা নদীকে বলতে থাকে। মা তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ বাবা, একদম আমি যা বলছি সম্পূর্ণ চিন্তা ভাবনা করে তবেই বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা ভেবে দেখব, তারপর ছোট কাকার সঙ্গেও কথা বলবো। এটা শুনে তো নদী প্রচুর খুশি হয়, কিন্তু আয়ান একটুও খুশি হতে পারলো না। নদী এরকম একটা অন্যায় আবদার করলো, আর তার বাবা সেটা মেনে নিয়ে বলছে তিনি আয়ানের বাবার সঙ্গে কথা বলবেন, যেখানে কিনা একটা মেয়ে তার আপন চাচাতো ভাই, তাও আবার তার চাইতে বয়সে ছোট, তাকে বিয়ে করতে চাইছে। আয়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। তার ঠিক 1 সপ্তাহ পরে আয়ানের মা বাবা শহরে চলে আসে। আয়ান তাদেরকে দেখে ভীষণ রকম অবাক হয়। এই সময়ে তাকে কোনো কিছু না জানিয়ে শহরে চলে আসার কারণ কি কিছুই সে বুঝতে পারে না। তাই তো সে তার বাবাকে বলে, কি ব্যাপার বাবা, তোমরা হঠাৎ করে আমাকে কোনো কিছু না জানিয়ে এখানে কেন এসেছো? আর আসবে আমাকে একটা ফোন করে জানিয়ে আসলে না? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম, তবে তোর জন্য এর চাইতেও বড় একটা সারপ্রাইজ সামনে অপেক্ষা করেছে, যেটা তুই সময় হলেই দেখতে পাবি। আমার জন্য আর কি সারপ্রাইজ থাকতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এতদিন পর তোমাদেরকে দেখতে পেয়ে সত্যি আমার ভালো লাগলো। এখানে আসার পর থেকে তো আর তোমাদের সঙ্গে দেখা করতে বাড়ি যেতে পারছিলাম না। তোমরা যখন চলে এসেছো ভালোই হয়েছে। কটা দিন তোমাদের সঙ্গে সময় কাটাতে পারবো, আমারও ভালো লাগবে। এবার আয়ান তার মা বাবার সঙ্গে বসে গল্প করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। নদীর আম্মু সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে চলে আসবে। সবাই একসঙ্গে বসে নাস্তা খাচ্ছিল। তখনই হঠাৎ করে আয়ানের আব্বু নদীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাইজান, আপনি আমাদেরকে কি জন্য এভাবেই ডেকে নিয়ে আসলেন? তোদেরকে তো একটা বিষয়ের দরকারে এখানে ডেকে নিয়ে এসেছি, একটু বস, আমি সব কিছু তোমাদেরকে খুলে বলছি। এ বলে নদীর বাবা আয়ানের বাবাকে সবকিছু খুলে বললেন। নদী আয়ানকে পছন্দ করে সে ব্যাপারে সবকিছু শুনে আয়ানের বাবা বলতে থাকে, কি ব্যাপার ভাইজান, আপনি আমাদেরকে কি জন্য এভাবে ডেকে নিয়ে আসলেন? দেখুন ভাইজান, আমি আপনাকে এই ব্যাপারে কোনো কিছুই বলবো না। আপনি তো খুব ভালো করেই জানেন আমি যখনই কোনো কাজ করি তখনই আপনার সঙ্গে পরামর্শ করে তবেই করি। এর ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব, আমার কোনো দ্বিমত থাকবে না। কিন্তু ভাই, আমার এভাবে বললে হয় না। ছেলেটা তোর, সব কিছুর সঙ্গে এই বিষয়টাকে গুলিয়ে ফেলিস না। আরে ভাইজান, আমি বললাম তো, আপনার যা ভালো লাগে আপনি তাই করতে পারেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতেই আমরা রাজি আছি, আমাদের কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছেন আপনি? একদম দায় সারা উত্তর দিল আয়ানের বাবা। নদীর বাবা তখন আর কোনো কথা না বলেই আয়ান আর নদী দুজনকে একসঙ্গে ডেকে নিয়ে বলতে লাগলেন, আমাদের বিয়ে ফাইনাল। তোমরা দুজন নিজেকে আজ রাতের মধ্যেই মানসিকভাবে প্রস্তুত করো। কাল বিকেলের মধ্যে কাজে ডেকে বাসায় তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। কথাটি শুনে নদী তো ভীষণ খুশি হলো, কিন্তু আয়ান একদমই খুশি হতে পারলো না। সে এমন কিছু কখনোই আশা করেনি। তার মা বাবা, এমনকি তার বড় চাচা এমন সিদ্ধান্ত নেবে এটা সে কল্পনাতেও ভাবেনি। আয়ান মুখ গম্ভীর করে সেখানেই বসে রইল। তখনই নদীর বাবা আয়ানের পাশে গিয়ে বসলো। আয়ানের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কিরে বাবা, কি হয়েছে? নদী তো ভীষণ খুশি হয়েছে, কিন্তু তোর মন খারাপ কেন? তুই কেন মুখটাকে এভাবে গম্ভীর করে রেখেছিস? যাকে আমি আপু বলে ডাকি তাকে বিয়ে করব কিভাবে বলো? তার উপর আপু আমার থেকে বয়সে বড়। আরে বাবা, আমি এটা বুঝতে পারছি না। নদী যেখানে তোকে বিয়ে করতে সমস্যা নেই, সেখানে তোর কেন ওকে বিয়ে করতে সমস্যা? তার একটাই মাত্র কারণ, আপু আমার চাইতে বয়সে বড়। তাছাড়া সে আমার নিজের বোন হয়। তখনই নদী সেখানে দাঁড়িয়ে থেকে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, ওর যত সমস্যায় থাকুক না কেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেখানে আমি বিয়ে করব, ওকে যতক্ষণ পর্যন্ত ওকে আমি বিয়ে করতে না পারছি আমার শান্তি নেই।
আর যদি তোমরা আমাকে অন্যত্র কোথাও বিয়ে দিতে চাও বা আয়ানের সঙ্গে বিয়ে দিতে না চাও, তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে, এই আমি বলে দিলাম। এই বলে নদী সেখান থেকে নিজের রুমে চলে গেল। উপস্থিত সবাই খুব ভালোভাবেই বুঝতে পারল নদী যেটা চেয়েছে সেটাই করতে হবে, কারণ নদী প্রচণ্ড পরিমাণে জেদি। সে যদি আয়ানকে বিয়ে করতে না পারে তাহলে হয়তো এমনটাই হবে যেমনটা সে বলেছে। তাই আয়ানের মা বাবা আর নদীর মা বাবা মিলে আর কোনো রকম দেরি না করে, কোনো রিস্ক না নিয়ে পরের দিন বিকেলেই বাসায় কাজে ডেকে নিয়ে আসলো আয়ান এবং নদীকে নতুন বউয়ের সাজে সজ্জিত করা হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুজনের বিবাহের কাজ সম্পন্ন হয়। নদী প্রচণ্ড পরিমাণে খুশি হলেও আয়ানের মুখে খুশি ছিটে ফুটে পর্যন্ত নেই। বিয়ের আসনে দুজন বসে আছে কবুল বলার অপেক্ষা। আয়ান মুখ গম্ভীর করে বসে আছে। নদী আয়ানকে বলতে থাকে, কিরে কি হলো, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? প্লিজ আপু, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি আমার আপু, তোমাকে আমি কখনোই বউ বলে ডাকতে পারবো না। পারবি পারবি, খুব ভালো করেই পারবি। যখন আমার হাতে প্রতিদিন 2-4টা করে থাপ্পড় খাবি, তখন দেখবি এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। একটু জোরে ধমক দিয়েই আয়ানকে কথাটা বলে নদী। আয়ান তখন আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণের মধ্যেই কাজে লেখাপড়া কাজ শেষ করে তাদের দুজনকেই কবুল বলতে বলে। নদী তো এক মুহূর্তও দেরি না করেই কবুল বলে দিল, কিন্তু আয়ান কবুল বলতে চাইছিল না। সে চুপচাপ বসেছিল, কোনো কথাই বলছিল না। তখনই নদী আয়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে বলতে থাকে, ওই হারামজাদা, আমি সে কখন থেকে কবুল বলে অপেক্ষা করছি, তুই এখনো কবুল বলছিস না কেন? একদম গলা চেপে মেরে ফেলবো বলে দিলাম। রাগে আগুন হয়ে এই কথাটা বলে নদী। আয়ান তখন আর কোনো চিন্তা না করেই কবুল বলে দিল, কারণ সে খুব ভালো করে জানে নদী রেগে গেলে কি হতে পারে। তার চাইতে কবুল বলে দেওয়াই ভালো। অতঃপর এভাবেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। রাত 12টা বাজে। বাসর ঘরে বসে অপেক্ষা করছে নদী, কিন্তু সেই বাসর ঘরে যেতে চাইছে না আয়ান। একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাইকে অনেক রিকোয়েস্ট করছে যাতে তাকে নদীর রুমে যেতে না হয়, কিন্তু সবাই তাকে জোর করে টেনে হিঁচড়ে নদীর রুমে ঢুকিয়ে দিল আর দরজাটা বাইরের দিক থেকে লক করে দিল। নদী এতক্ষণ খাটের উপরে বসা ছিল। আয়ানকে দেখা মাত্রই খাটের উপর থেকে নেমে আসলো, থরথর করে কাঁপছে। নদী আয়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে আর বলতে থাকে, এই হারামজাদা, আমি সে কখন থেকে এখানে বসে অপেক্ষা করছি, তোর এতক্ষণে আসার সময় হলো? প্লিজ আপু, আমার সঙ্গে এরকম করো না। আমাকে প্লিজ রুম থেকে বের হয়ে চলে যেতে দাও। আয়ানের এমন কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে যায় নদী আর ঠাস করে আয়ানের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই হারামজাদা, একটু আগেই না তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাহলে তুই এখনো আমাকে আপু বলছিস কেন? আমি তোর বউ লাগি, আমাকে বউ বলে ডাকবি, নয়তো নাম ধরে ডাকবি। আমি পারবো না আপু, তুমি আমার আপু লাগো। তুমি আমার চেয়ে বয়সে বড়, তাই তোমাকে আমি আপু বলেই ডাকবো। তবে রে হারামজাদা, দেখাচ্ছি মজা, দাঁড়া তুই। এই বলে নদী আর এক মুহূর্ত দেরি না করে আয়ানকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল আর সে আয়ানের বুকের উপরে চেপে বসলো। আয়ান ব্যথায় কুকিয়ে ওঠে আর নদীকে বলতে থাকে, আপু কি করছো তুমি? আমার বুকের উপর থেকে নামো, আমার তো ব্যথা লাগছে। তাতে আমার কি? আমি তোর বউ লাগি আর তুই আমাকে আপু বলে ডাকিস, তখন আমার ব্যথা লাগে না? আরে মোর জ্বালা, তুমি আমার আপু লাগো, তোমাকে আমি আপু ডাকবো না তো কি করব? প্লিজ নামো আমার বুকের উপর থেকে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু কে শুনে কার কথা? এদিকে নদী প্রচণ্ড পরিমাণে জেদি। সে আয়ানের বুকের উপরে বসে থেকেই আয়ানের ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর গভীরভাবে চুমু খেতে থাকে। প্রায় 5 মিনিট পর সে আয়ানকে ছাড়ে আর তখনই আয়ান গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করে। এটা দেখে নদী হাসতে হাসতেই শেষ আর বলতে থাকে, কিরে কি হলো তোর? তুই এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করছিস কেন? এভাবে কেউ চুমু খায়? আর একটু হলে তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেতাম। আরে মরে যাওয়া কি এতই সোজা নাকি? এখন তোকে চুমু খাবো, আদর খাবো, তোর হাড্ডি মাংস জ্বালিয়ে খাবো, তারপর তোর 14 গোষ্ঠীকে জ্বালিয়ে খাবো। আপু, তুমি সত্যি পাগল হয়ে গেছো? এসব কি বলছো তুমি? প্লিজ ছেড়ে দাও আমাকে আর নামো আমার বুকের উপর থেকে। কিন্তু নদী কি আর কথা শোনার মতো মেয়ে নাকি? সে তাৎক্ষণিক আবারও আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আর রুমের লাইট অফ করে দিল আর আয়ানকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। আরে ভিউয়ার্স, আপনারা এখন এখানে কি করছেন? লোকের বাসর দেখতে হয় না, তারা লাইট অফ করে দিয়েছে আর ভালোবাসার আদান প্রদান করছে। আপনাদের দেখছি বিন্দুমাত্র লজ্জা শরম নেই। চলুন চলুন, এবার এখান থেকেই বিদায় নিই।
এভাবেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।